হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা এনবিইউ ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার ডিএসসি মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আজকের আমার আলোচনার টপিক হচ্ছে বিদ্যাসাগরের 4টি অনুবাদ যে গ্রন্থ রয়েছে সেই অনুবাদ গ্রন্থ সম্পর্কে আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। ঠিক আছে, ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের সেমিস্টারে কি কি কোর্স ফি রাখা আছে সেটা বলে দিচ্ছি। মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য আছে 1199, মাইনর কোর্সের স্টুডেন্টের জন্য রাখা আছে 699। এই তোমাদের কোর্স ফি রাখা আছে। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও কি কি সুবিধা তোমরা পাচ্ছ সেটা বলে দিচ্ছি। এখানে পেয়েছো লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, তার সঙ্গে হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাচ্ছ তোমরা 100% কমন সাজেশন। এতগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পাচ্ছ। এতটুকুনি ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে বিদ্যাসাগরের 4টি অনুবাদ গ্রন্থ যে রয়েছে সেই গ্রন্থ সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। প্রথমে নামগুলো জেনে নাও। বিদ্যাসাগরের বিখ্যাত 4টি অনুবাদ গ্রন্থ যে রয়েছে সেটা হচ্ছে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম যে রয়েছে, এই অভিজ্ঞান শকুন্তলম থেকে তিনি শকুন্তলা অনুবাদ গ্রন্থটি কিন্তু রচনা করেছেন, যেটা 1854 সালে লেখা হয়েছে। তারপরে রয়েছে ভবভূতির উত্তরচরিত ও বাল্মীকির রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে সীতার বনবাস, এই গ্রন্থটি কিন্তু তিনি লিখেছেন। অনুবাদ গ্রন্থ বলতে তোমাদের শুরুতে বলিনি, মানে যে কোনো একটা গ্রন্থ থেকে সেটাকে অনুবাদ করে আরেকটি গ্রন্থ লেখা হচ্ছে অনুবাদ গ্রন্থ। ঠিক আছে, তো এই দেখলাম দুটা গ্রন্থের নাম হলো জেনে নিলাম। তারপরে দেখো তৃতীয় গ্রন্থটা হচ্ছে ঈশপের ফেবলস অবলম্বনে কথামালা ও মার্সম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল অবলম্বনে বাংলার ইতিহাস যে গ্রন্থ রয়েছে এই গ্রন্থটা কিন্তু তিনি লিখেছেন। তারপরে লাস্ট রয়েছে বৈতাল 85 থেকে তিনি বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটা কিন্তু লিখেছেন। এই 4টা গ্রন্থ বিখ্যাত 4টা অনুবাদ গ্রন্থ কিন্তু তিনি লিখেছেন। দেখো, এই যে গ্রন্থগুলো যে রয়েছে 4টা গ্রন্থ, সব গ্রন্থের বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো বলেছি। আমি খুবই সংক্ষিপ্ত আকারে 1-2 লাইন নিয়ে কিন্তু আলোচনা করবো, যাতে তোমরা বুঝে যাও যে গ্রন্থগুলি কি বিষয় নিয়ে তিনি লিখেছেন। দেখো, প্রথমে বলছে বিধবা বিবাহ প্রবর্তন ও বহু বিবাহ রদের জন্য বিদ্যাসাগরকে কলম ধরতে হয়েছিল। মানে তিনি যে সমস্ত সমাজ সংস্কারমূলক গ্রন্থগুলো লিখেছেন, সমাজে বিভিন্ন ধরনের যে সমস্যা কুসংস্কারগুলো চলছিল, যেমন বিধবা বিবাহ, তারপরে বহু বিবাহ, এগুলো রদের জন্য কিন্তু বিদ্যাসাগর তার লেখা যে রয়েছে সেগুলো লিখেছিলেন। ঠিক আছে, তাই বলছে ফলে আমরা দেখবো সমাজ সংস্কারমূলক গ্রন্থগুলিতে ভিন্ন গদ্য আমরা দেখি। বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক রচনার মধ্যে রয়েছে বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা, ত্রয়োদীধয়ক প্রস্তাব, তার সঙ্গে বহু বিবাহ হওয়া উচিত কিনা, এই ত্রয়োদীধয়ক বিচারগুলো কিন্তু তিনি তার গ্রন্থের মধ্যে লিখেছেন। যে গ্রন্থগুলিতে অভ্রান্ত যুক্তি, তথ্যের পর তথ্য বিশ্লেষণ, নিপুণ ভঙ্গির উপস্থাপনা স্মরণীয়। মানে তিনি বিভিন্ন ধরনের যে তার যে মত ছিল, বিভিন্ন ধরনের যুক্তি ছিল, সেগুলো কিন্তু তিনি আর কি তার গ্রন্থের মধ্যে প্রকাশ করেছে। পরে কি বলছে দেখো, দাঁড়াও, বলছে গ্রন্থের যে নিজস্ব গতি আছে, ঠিক আছে, এটা একটু ঠিক করে নেবে। গ্রন্থের যে নিজস্ব গতি আছে তা তিনি দেখান এই গ্রন্থের মধ্যে। মানে আবার অল্প কি হইলো বা অল্প কি হইলো, এই গ্রন্থ যে রয়েছে এই গ্রন্থের মধ্যে কিন্তু তিনি দেখিয়েছেন যে গ্রন্থের একটা নিজস্ব গতি আছে। তারপর বলছে কৃষ্ণকমল ভট্টাচার্যের রসিকতা করে এই গ্রন্থগুলি সম্পর্কে বলেছেন যে এইরূপ উচ্চ অঙ্গের রসিকতা বাংলার ভাষায় অতি অল্প হইলেও আছে। এই অতি অল্প হইলেও যে গ্রন্থ আছে এর মধ্যে কিন্তু রয়েছে। তাও কি বলছে, সাহিত্যিক গদ্য বলতে আমরা বুঝি যে বিদ্যাসাগরের হাতেই আমরা প্রথম তা পেলাম ক্রিয়াপদ, তারপরে বাক্য গঠন, জ্যোতি চিহ্নের সঠিক ব্যবহার, তারপরে বিদ্যাসাগরই কিন্তু প্রথম যথার্থভাবে করলেন। মানে বিভিন্ন গল্প বা গদ্য সাহিত্যের মধ্যে ক্রিয়াপদের ব্যবহার, তারপরে বাক্য গঠনের ব্যবহার, জ্যোতি চিহ্নের ব্যবহার, এগুলো কিন্তু স্বচ্ছভাবে যার হাত ধরে আর কি শুরু হতে থাকে সেটা হচ্ছে এই বিদ্যাসাগর। এই ক্লাস নিয়ে যখন আরেকটা ক্লাস করেছি আমি বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্য বিকাশে বিদ্যাসাগরের অবদান কতটা, সেখানে কিন্তু পুরো ডিটেলস আমি বলেছি। ঠিক আছে, তার হাত ধরে কিন্তু বাংলা গদ্য সাহিত্য স্বচ্ছভাবে চলতে শুরু করে। তাই এখানে বলছে বাক্য গঠন, জ্যোতি চিহ্নের সঠিক ব্যবহার বিদ্যাসাগর প্রথম যথার্থভাবে করলেন। এই জন্যই বলা হচ্ছে, মতিলাল মজুমদার বলেছেন যা ছিল না তাহা সৃষ্টি করেছে কত বড় প্রতিভার কাজ, তা আমরা দেখবো বেতাল পঞ্চবিংশ যে রয়েছে সেটার মধ্যে কিন্তু দেখতে পারবো। তাই বলছে যে সাহিত্যিক গদ্য বলতে আমরা যা বুঝি বিদ্যাসাগরের হাতেই তা প্রথম পেলাম,
ক্রিয়াপদ, বাক্য গঠন, জ্যোতি ব্যবহার এগুলো বিদ্যাসাগর প্রথম যথার্থভাবে করলেন। এই জন্য মোহিতলাল মজুমদার যাহা ছিল তাহা সৃষ্টি করার যে কত বড় প্রতিভার কাজ বেতাল পঞ্চবিংশের ভাষা তাহার পরিচয় দিয়েছে। ঠিক আছে, এর আগে স্লাইডটা আমি বললাম, তোমরা একটু ঠিক করে নেবে জায়গাগুলো। ঠিক আছে, দেখো কি বলছে, মধ্যযুগে যে বাংলা ভাষায় বাঙালিকে বৃহৎ সভায় নিয়ে যেতে কোনোদিন পারতো না, তা থেকে বিদ্যাসাগর বাংলা গদ্যকে মুক্তি দিয়েছেন। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে কি, বিদ্যাসাগর গদ্য ভাষায় উচ্চ শৃঙ্খল জনতাকে সুশৃঙ্খল, সুবিভক্ত, সুবিন্যাস, সুপরিচ্ছন্ন, সুসংযত করিয়া তাহাকে সহজ গতি ও কার্যকুশলতা দান করিয়াছে। এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো এই বলেছে কিন্তু বিদ্যাসাগর যে অনুবাদ গ্রন্থ সম্পর্কে বিভিন্ন কবিরা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন মত পোষণ করেছে। দেখো, তাহলে আজকের ক্লাসের আলোচনা আমার এতটুকুনি ছিল। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।